গাণিতিক উদাহরণ নাম্বার 5। একটি মসৃণ আনুভূমিক তলের উপর অবস্থিত একটি ব্লককে 80 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংয়ের সাথে সংযুক্ত করা হলো। সাম্যাবস্থান থেকে স্প্রিংটিকে যদি 3 সেন্টিমিটার সংকুচিত করা হয় তাহলে স্প্রিং বলের বিপরীতে কাজ কত? আচ্ছা, আমরা এটার সমীকরণ শিখছিলাম যে স্প্রিং বলের বিপরীতে যে কৃতকাজ, তো কৃতকাজের সমীকরণটা ছিল স্প্রিংয়ের ক্ষেত্রে এরকম: ডাব্লু ইকুয়াল হাফ কে এক্স ফাইনাল তারপর স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল তারপরে স্কোয়ার। আর একটা বিষয় জানা ছিল আমাদের যে এই যে এক্স ইনিশিয়াল এটা হচ্ছে স্প্রিংয়ের আদি অবস্থা, আর এক্স ফাইনাল কি? এক্স ফাইনাল হচ্ছে শেষ অবস্থা। এখন এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থান এটা কার সাপেক্ষে মাপা হয়? সাম্যাবস্থানের সাপেক্ষে মাপা হয়। সাম্যাবস্থানের সাপেক্ষে মাপা হয় বা হিসাব করা হয়, এগুলো নিয়ে আগেই আলোচনা করেছে, তারপরও আমি আরেকবার বলতেছি। এখন দেখো কোশ্চেনে বলছে যে সাম্যাবস্থান থেকে স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করছে। তার মানে এখানে যদি একটা স্প্রিং কল্পনা করি, এটা হচ্ছে স্প্রিংয়ের এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থান, মানে স্প্রিংকে বল না দিলে এই অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থান। এখন এই স্প্রিংটাকে যদি সংকোচন করা হয়, অর্থাৎ স্প্রিংটাকে এই বাইরের দিক থেকে বল দিয়েছে, বল দেওয়ার ফলে স্প্রিংটা এই বিন্দুতে সরাচ্ছে, অর্থাৎ স্প্রিংয়ের সাম্যাবস্থান যদি এই সবুজ কালিতে ডিফাইন করি যে এই পয়েন্টটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থান থেকে স্প্রিংটা কতটুকু সরে গেছে? স্প্রিংটা সরে গেছে হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সের মানটা দিচ্ছে। দেখো স্প্রিংটা শুরুতে ছিল সাম্যাবস্থানে, এই যেটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এইটুকু দূরত্ব 0, কিন্তু স্প্রিংটা যখন চূড়ান্ত অবস্থানে গেছে, অর্থাৎ স্প্রিংটা এই অবস্থান থেকে যখন এইটুকু দূরত্বে যাচ্ছে, তখন এই পয়েন্টকে বলবো আমরা হচ্ছে এক্স ফাইনাল, স্প্রিংয়ের চূড়ান্ত অবস্থা। এবং চূড়ান্ত অবস্থার দূরত্ব কিন্তু এই যে এইটুকু, এটা দেওয়া আছে, এইটুকু দূরত্ব। এক্স এফ এর মান কত এখানে? তাহলে এখানে যদি আরেকবার লিখি এক্স ইনিশিয়াল এটা 0, কারণ এক্স ইনিশিয়ালটা একদম সাম্যাবস্থান যে বিন্দু, ওই বিন্দুর উপরেই আছে, কিন্তু যখন এটাকে ফোর্স দেওয়া হয় তখন সংকুচিত হয় 3 সেন্টিমিটার। তার মানে এই যে এক্স এফ এটার দূরত্ব সাম্যাবস্থান থেকে, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে এই এক্স এফ এর দূরত্ব, মানে চূড়ান্ত অবস্থার যে দূরত্ব, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে। এক্স এফ এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে 0.03 মিটার হবে। এখন এই মানটা যদি এখানে বসাই, হাফ কে এরপর এক্স এফ তার উপরে স্কোয়ার, তার মানে 0.03 এর উপরে স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল, এটা তো 0 উপরে স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু সরাসরি আমরা এই সূত্রটাতেও করতে পারতাম, সরাসরি যে এটা হাফ কে এক্স স্কোয়ার। এক্সটা কি এখানে? এক্সটা হচ্ছে সাম্যাবস্থান থেকে স্প্রিংয়ের সরণ, তো এখানে কিন্তু বলেই দিছে যে সাম্যাবস্থা থেকে বলেই দিছে। এই কারণে সরাসরি এই সূত্রটা ব্যবহার করলেও হতো, বোর্ড বইও এই সূত্র দিয়ে করানো আছে। আর এই সূত্রটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই স্প্রিং রিলেটেড যদি সাম্যাবস্থান না দিয়ে অন্য একটা অবস্থান দিয়ে দেয় তখনও করতে পারবা, আবার সাম্যাবস্থান থাকলে তখনও করতে পারবা। তাহলে এখন যদি মানগুলো বসাই, হাফ কে হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান, সেটা নিউটন পার মিটার এককে আছে, তাহলে 80, এটা কোনো পরিবর্তন হবে না। আর এটাকে আমরা মিটার এককে রাখছি 0.03, তার উপরে স্কোয়ার। আচ্ছা, এই পুরোটাকে যদি ক্যালকুলেট করি, করলে 40 গুণন 0.03 তার উপরে স্কোয়ার। আচ্ছা, অ্যান্সার আসে হচ্ছে 0.036 জুল। এখন একটা প্রবলেম আছে, দেখো এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে, মানে এই কৃত কাজটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এখানে বলে দিছে স্প্রিং বলের বিপরীতে কাজ কত। আমরা জানি স্প্রিং বলের দ্বারা কাজ কিন্তু সবসময় নেগেটিভ হয়, কারণ কি
এটা কিন্তু আগেই বলা হয়েছিল যে স্প্রিং বল দেখো এদিকে এই যে এটা আমরা বাহ্যিক ফোর্স দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে বাইরের দিকে ফোর্স দেওয়া হয়েছে, তাহলে স্প্রিং বলের দিক কোনটা হতো এটা হচ্ছে এফএস স্প্রিং বলের দিক। আর সরণ কিন্তু ফাইনালি এই স্প্রিংটা কিন্তু দেখো সাম্যাবস্থান থেকে এই দিকে সরে আসছে, তার মানে এটা হচ্ছে সরণের দিক এস, তাহলে বল এবং সরণের দিক বিপরীত দিক 180 ডিগ্রি কোণে। সুতরাং স্প্রিং বলের দ্বারা যদি কাজ হিসাব করতাম তখন কি হতো, কাজটা হতো নেগেটিভ। কিন্তু এখানে বলছে স্প্রিং বলের বিপরীতে কাজ কত, স্প্রিং বলের বিপরীতে, তার মানে আসলে বোঝাচ্ছে বাহ্যিক বলের দ্বারা কাজ কত। আর এটা তো সবসময় পজিটিভ হয়। এটা নিয়ে কিন্তু বিস্তারিত আধা ঘন্টার মতো একটা ক্লাস নেওয়া হয়েছে, ওটা দেখবা তোমরা, যদি না দেখে থাকো তাহলে এই বিষয়গুলো আর মানে কনফিউশন থাকবে না। তাহলে এই কৃত কাজের পরিমাণটা কিন্তু পজিটিভ হবে। কারণ কি, কারণ বলে দিয়েছে স্প্রিং বলের বিপরীতে কাজ কত। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হলো অ্যান্সার, এটুক লিখলেই হবে। আর এই পরীক্ষার খাতায় কিন্তু এই অংশগুলো তোলার কোনো দরকার নেই, একদম সরাসরি এটুক করে দিবা তাহলে হবে। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছিলাম। পরবর্তী প্রবলেম, এবার বলছে যে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, এটার গতিশক্তি কত। তাহলে এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা স্বাভাবিক নিয়মেই করি, যেটা আমরা এসএসসিতেই শিখছিলাম। এটাকে পার্টিশন দিলাম। এটা হলো দেখো, আমরা জানি কি জিজ্ঞেস করছে বস্তুর গতিশক্তি কত। তো গতিশক্তি ইকে এটা সমান জানা আছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু আমাদের কি লাগে, এখানে ভর লাগে, এখানে দেওয়া আছে কি কি, হ্যাঁ এম এর মান কিন্তু দেওয়া আছে, ভর হচ্ছে 100 কেজি। বেগ কত, বেগ কি জানি না, বেগ জানি না, তার বেগের মানটা এখানে বের করতে হবে। কারণ এই যে এখানে ভর বেগটা দিয়ে দিছে, ভর বেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল এমভি, এটার মান দিছে হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে যদি বেগের মানটা বের করতে চাই তাহলে এই 200কে 100তে ভাগ দিলাম, এম এর মানটা বসাই দিলাম, তাহলে যেটা থাকবে এত মিটার পার সেকেন্ড, বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন যদি গতিশক্তি হিসাব করি তাহলে হাফ এম হচ্ছে 100, এরপর ভি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, এত জুল, কত আসবে এখানে, এটা হচ্ছে 200 জুল। গতিশক্তি আসতেছে হচ্ছে 200 জুল। এখন দেখো এটাকে আমরা এই যে এই পদ্ধতি, এটা কিন্তু আমরা এসএসসিতেই শিখছি। এখন আমাদের যে জিনিসটা শেখা লাগবে সেটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভর্তি পরীক্ষা বলো, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষা, দুটো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার এই টপিক থেকে রিটেনও দেয় খুব কম, মানে ভর্তি পরীক্ষায় রিটেন দিতে পারে কিন্তু খুবই কম। তাহলে টপিকটা গুরুত্বপূর্ণ, একটু শিখতে হবে। এখানে দিচ্ছে দেখো ভরবেগ আর হচ্ছে গতিশক্তি, এই দুটার ভিতরে কোনো সম্পর্ক যদি থাকে সেটা আমরা নির্ণয় করব। তাহলে সেই সূত্র দিয়ে আমরা সহজে বের করতে পারি। এখন আমরা যেটা শিখবো, এখানে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। দেখো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান কি জানি আমরা, এম ভি জানি। আর গতিশক্তি ইকে সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। এখানে আর একটা সমান দিলাম। এখন দেখো এখানে আছে এম ভি স্কোয়ার, আমরা যদি এই সমীকরণের এই রাশিটার উপর নিচ দুই পাশে এম দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে। আচ্ছা এখানে লিখি এম ভি স্কোয়ার, আমি করলাম কি উপরে একটা এম লিখলাম আর নিচে একটা এম লিখলাম, এম কাটা যাবে, তাহলে এই লাইনটা আবার আগের মতোই থাকবে, এই লাইনটা আগের মতোই থাকবে। আর এখানে তো আগে থেকে একটা 2 ছিলই। এরপরে এখানে লিখতে পারি হাফ, আচ্ছা 1/2m, আর উপরে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, তার মানে এম ভি, তার উপরে একবার স্কোয়ার দিতে পারি। একে লেখা যায় হচ্ছে এম ভি সমান পি, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা কি, এটা হচ্ছে গতিশক্তি ইকে। এটাই আমরা বের করতে চাইছিলাম যে গতিশক্তি আর হলো ভরবেগের মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু গতিশক্তি আর ভরবেগের ভিতর সম্পর্ক। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমরা সরাসরি করতে পারতাম, গতিশক্তি নির্ণয়ের জন্য কি লাগতো, শুধু ভরবেগ আর ভর। তো এখানে ভরবেগের মানটাও দেওয়া আছে, ভরের মানটাও দেওয়া আছে, যদি এই দুইটা আমরা এই সমীকরণে বসাই দিতাম, যদি এই দুইটা আমরা কি হলো, আচ্ছা তাহলে এখানে সরাসরি যদি মান বসাতাম তাহলে আর এই প্রসেসটার দরকার ছিল না, আমরা সরাসরি এখান থেকে করতে পারতাম। আচ্ছা
এই লাইনটা একটু মাথায় রাখবা যে গতিশক্তি আর ভরবেগের ভিতর সম্পর্ক। এই ম্যাথটা এখানে শেষ। এখন দেখো উদাহরণ নাম্বার 7, 5 কেজি ভরের কোনো বস্তুকে কত উঁচু থেকে ফেললে এর গতিশক্তিটা এত বেগে চলমান একটি লরির গতিশক্তির সমান হবে। আচ্ছা, কত উঁচু থেকে ফেললে সেটা পরে হিসেব বলছে, মানে কোশ্চেনটা বলছে এরকম, ধরো আমরা ধরে নিলাম 5 কেজি ভরের একটা বস্তু। আচ্ছা, এটা হচ্ছে ভূমি। আমরা ধরে নিলাম এখানে যে বস্তুটা আছে এর ভর হচ্ছে 5 কেজি। এই বস্তুটাকে যদি আমরা এইচ উচ্চতা থেকে ফেলি, এইচটা আমরা কত আমরা জানি না, এইচ উচ্চতা থেকে ফেলি, তাহলে বস্তুটা যখন ভূমি স্পর্শ করবে, অর্থাৎ বস্তুটা যখন এই পজিশনে আসবে, তখন এর গতিশক্তি ইকে হবে লরির গতিশক্তির সমান। লরির গতি, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, লরির গতিশক্তির সমান। ঠিক আছে, এখন লরির গতিশক্তিটা কত এটাকে দেখে নিই। তো লরির গতিশক্তি এখানে দেওয়া আছে হচ্ছে লরির গতিশক্তি এত, ও লরির এটা বেগ দিছে তাই না, আর লরির ভর দেওয়া আছে। তাহলে এখানে লিখি লরির বেগ ভি ইকুয়াল, এই বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে 3.6 দিয়ে ভাগ দিলেই হবে। তাহলে 27 ভাগ 3.6। আচ্ছা, আমি পুরো প্রসেসটাই দেখাই কীভাবে আসলে এই বেগটাকে কনভার্ট করবা মিটার পার সেকেন্ডে। চলো, বেগ দেওয়া আছে হচ্ছে 27 কিলোমিটার, নিচে আছে কত আওয়ার। তো এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে প্রথমে মিটারে, এই 27কে যদি মিটারে কনভার্ট করি তাহলে এখানে 27 আছে, এটা কিলোমিটার আছে, মিটারে কনভার্ট করলে 1000 দেওয়া যায়। তখন আর আমরা কি এখন আর কিলোমিটার লিখবো না, এখন এখানে কি লিখবো, এখানে লিখবো মিটার। তাহলে এখানে লিখবো হচ্ছে মিটার, এখানে লিখবো মিটার। আর এইচ হচ্ছে, এইচ নাকি এটা কি লিখছি, ও হ্যাঁ আওয়ার, এটা হচ্ছে আওয়ার। 1 আওয়ার সমান কত সেকেন্ড, 60 গুণন 60 এত সেকেন্ড। তাহলে এইবার যদি পুরোটাকে ক্যালকুলেট করি তাহলে মিটার পার সেকেন্ডে পাবো। আমরা সবগুলো এসআই এককে রাখবো, 27 গুণন 1000, নিচে হচ্ছে 3600, 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে লরির বেগ যেটা পাইলাম সেটা হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড, এবং লরির ভর এম এর মান দেওয়া আছে হচ্ছে, এটা হচ্ছে বেগের মান, আর এম এর মান হচ্ছে 2000 কেজি। তাহলে লরির গতিশক্তি কত হবে, সুতরাং লরির গতিশক্তি অতএব লরির গতিশক্তি লিখতে হবে, লরির গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ, এখানে ভরের মান হচ্ছে 2000 দেওয়া আছে, 2000 বসালাম, আর ভি স্কোয়ার মানে হচ্ছে 7.5, তারপর স্কোয়ার, যা আসবে অত জুল। তাহলে পুরোটাকে যদি ক্যালকুলেট করি 7.5 তারপর স্কোয়ার, এর সাথে গুণ দিলাম হচ্ছে 1000। এই গতিশক্তির মান আসে হচ্ছে 5.62 ইন্টু 10⁴ জুল। এখন যেটা জানতে চাইছে সেটা হলো, প্রবলেমে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে এই ভূমিতে প্রবেশ করার মুহূর্তে তার গতিশক্তি হবে এই লরির গতিশক্তির সমান। লরির গতিশক্তিটা বের করছি, তাহলে লরির গতিশক্তি এখানে আমরা বসালাম, লরির গতিশক্তিটা এখানে বসাই দিই। লরির গতিশক্তি না, লরির গতিশক্তি হচ্ছে 5.62 ইন্টু 10⁴। 5.6 এখানে বসাই, 5.6 ইন্টু 6, 5 কি 5.62 তাই না, 5.62 ইন্টু 10⁴ জুল। এখন কোশ্চেন হচ্ছে বলছে যে এইচ এর মান কত হলে বস্তুটার গতিশক্তি 5.62 ইন্টু 10⁴ জুল হবে। আচ্ছা দেখো, এখন
এই পুরো ব্যবস্থাটা একটা সংরক্ষণশীল বলে ঘটানো হয়েছে। তার মানে এখানে একটা জি এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা সংরক্ষণশীল বল। তার মানে এখানে শক্তির নিত্যতার সূত্র অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ এই যে এই পয়েন্টটাকে যদি আমি চিন্তা করলাম এ পয়েন্ট, একদম এই পয়েন্টটাকে এ পয়েন্ট চিন্তা করলাম, এই পয়েন্টটাকে চিন্তা করলাম হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে কি হবে দেখো তো, এখানে হচ্ছে এই এম ভরে বস্তুর একটা বিভব শক্তি থাকবে, সেটাকে ইউ এ দ্বারা ডিফাইন করলাম, আর গতি শক্তি থাকবে সেটাকে কে এ দ্বারা ডিফাইন করলাম। বি বিন্দুতে এখানেও একটা বিভব শক্তি থাকবে, সেটা হচ্ছে ইউবি, একটা গতি শক্তি থাকবে সেটা হচ্ছে কেবি। কেবি এর মানটা কিন্তু দেওয়া আছে, এই যে এই পয়েন্টে বস্তুটার গতিশক্তি কিসের সমান, লরির গতিশক্তির সমান। তার মানে এই কেবি এর মানটা দেওয়া আছে, কেবি সমান সমান ইকে 5.62 × 10⁴। আমরা এখানে বের করব এইচ এর মানটা কত, এইচ এর মানটা কত। তাহলে শক্তির নিত্যতার সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে এখানে শক্তির নিত্যতার অনুযায়ী লিখব যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা, ইউএ যোগ কে ইকুয়াল ইউবি যোগ কেবি। ইউএ মানে হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি। এ বিন্দুতে বিভব শক্তি কত, এই বিন্দুতে যেহেতু ধরছি এ বিন্দুটা আমাদের ভূমির থেকে এইচ উচ্চতা দূরে, তাহলে বিভব শক্তি হবে এমজিএইচ। বিভব শক্তি কত হবে, এমজিএইচ প্লাস গতি শক্তি কত হবে এ বিন্দুতে দেখো বলছে এখানে এ বিন্দু থেকে এ এম ভরে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে আদি যে বেগ এটা জিরো, নিক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে জাস্ট। তার মানে এখানে গতিশক্তি হবে হাফ এম জিরো স্কোয়ার, তার মানে পুরোটা জিরো। তাহলে এ বিন্দুতে গতিশক্তি কত হবে, জিরো হবে। এরপরে ইউবি মানে এই বি বিন্দুতে বিভব শক্তি কত, বি বিন্দুতে দেখো এখানে এইচ এর মানটা কিন্তু জিরো, এটা ভূমির উপরেই আছে, ভূমি থেকে এইচ উচ্চতায় নাই, মানে কোনো একটা ভূমি থেকে এই বিন্দুর কোনো উচ্চতা নাই, একদম ভূমির উপরই বস্তুটা আসছে। তাহলে ওই মুহূর্তে বস্তুর বিভব শক্তি কিন্তু এমজি জিরো হবে। এটা কি হবে, এমজি ইন্টু উচ্চতা হচ্ছে জিরো। আর গতিশক্তি কি, কেবি এর মান কিন্তু আমরা জানি, কেবি এর মান কোনটা, এই যে এটা হচ্ছে কেবি এর মান, লরির গতিশক্তির সমান। তাহলে এই মানটা বসাবো এখানে 5.62 × 10⁴, তারপর হচ্ছে জুল। এই টার্মটা আমাদের জিরো, এটা জিরো না, হ্যাঁ এই যে জিরো গুণ করলে জিরো হয়ে যায়। এখান থেকে আমরা এইচ এর মানটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। এখন পরের লাইনে কি করব, পরের লাইনে আর কিছু না, এখন এইচ এর মানটা বের করলে হবে এখান থেকে। তাহলে 5.62 × 10⁴, এখানে জুল, নিচে হচ্ছে ভর, বস্তুর ভর কিন্তু 5 কেজি, আর জি এর মান তো 9.8। জুলটাকে মিশে দিলাম, একবার একক লিখবো আমি, এইচ এর মান এটা হচ্ছে মিটার এককে আসবে। তাহলে উচ্চতা মিটার এককে আসবে, কারণ কি আমরা সব কিছু এসআই এককে বসাচ্ছি। তাহলে এইচ ইকুয়াল টু কত আসবে, এই পুরোটা যদি ক্যালকুলেট করি, এইচ ইকুয়াল হচ্ছে উপরে 5.62 × 10⁴, আর নিচে হচ্ছে 5 × 9.8। এই উচ্চতা হচ্ছে হলো 1146.93 মিটার। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, একদম ইজি ছিল। পরের প্রবলেম, আচ্ছা চলো প্রবলেমটাকে পড়ি। স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, এর উপর কি পরিমাণ বল কাজ করেছে। তার মানে বলের মানটা জানতে চাইছে, কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। আর আসলে ফোর্স কি অ্যাপ্লাই করছে, দেখো স্থির অবস্থা থেকে বস্তুটা 2 সেকেন্ড পর 15 মিটার/সেকেন্ড বেগে উন্নীত হবে, তার মানে বেগের পরিবর্তন হয়েছে, সুতরাং অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং সেই ফোর্সের মানটা অ্যাপ্লাই করতে হবে, মানে বের করতে হবে। এরপরে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। তাহলে এই বিষয়টাকে যদি আমরা একটু দেখি, ধরো এটা একটা রাস্তা, এখানে এম ভরে একটা বস্তু আছে, এটা তার আদি অবস্থান, ইউ ইকুয়াল টু এখানে 0। এরপরে টি ইকুয়াল টু 2 সেকেন্ড ধরে এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই যে ফোর্স,
2 সেকেন্ড ধরে এখানে 2 সেকেন্ড যাবত এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ফলে বস্তুটা এই এ বিন্দু থেকে বি একটা পয়েন্টে চলে আসছে এবং বি পয়েন্টে আসার ফলে বস্তুর বেগ কত হয়েছে? বস্তুর বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা বেগটা ধরলাম ভি, ভি সমান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন জিজ্ঞাসা করছে প্রথম কোশ্চেনে যে কত বল কাজ করছে, তার মানে এই ফোর্সের মানটা কত এটা বের করতে বলছে। আর একটা জিনিস বলছে যে 4 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। তাহলে এইটুকু দূরত্ব কিন্তু এই যে এর থেকে বিতে আসতে লাগছে হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ডে আরও একটু বেশি দূর আসবে। ধরলাম আমরা 4 সেকেন্ড পর বস্তুটা এই পজিশনে চলে আসলো। আমরা ধরলাম এই যে এই সি পজিশনে আসলো বস্তুটা, এখানে বেগ কত আমরা জানি না, এখানে ভি প্রাইম একদম শেষ বেগ এটা কত আমরা জানি না, এটা বের করব। তো এর থেকে সিতে আসতে সময় লাগে কত? এর থেকে সিতে আসতে সময় লাগে হচ্ছে t=4 সেকেন্ড। তাহলে চলো এবার আমরা সমাধান করি, বিষয়টা বুঝলাম কি বলছে। তাহলে প্রথমে আমরা বের করব এই ফোর্সটা কত, একদম ইজি। ত্বরণ বের করলে তো আমরা জানতে পারবো এটা। তো এই কত ত্বরণ কত এটা বের করি। এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখবো, সেটাকে ছোট করি আর একটু। তো এখানে যে 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 ডাটাগুলো দেওয়া আছে সেটা আগে লিখবো। যেমন দেখো এখানে দেওয়া আছে, আমরা কিন্তু এই যে এখান থেকে এর মানটা বের করবো। তো এখানে শেষ বেগ কোনটা? এটা। তাহলে এখানে শেষ বেগ ভি এর মানটা দেওয়া আছে 15.0 দিলাম মিটার পার সেকেন্ড। আদি বেগটা কত? আদি বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে মিশে দিয়ে দেখতে খারাপ লাগতেছে, 15 লিখলাম। ত্বরণ এ সমান কত হবে এটা বের করতে হবে, যেখানে সময় দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে আমরা সূত্রটা জানি, ভি সমান কি লিখতে পারি? ইউ প্লাস এটি। শেষ বেগের মানটা কত? 15। আদি বেগের মানটা বসানো 0 প্লাস এর মানটা বের করতে হবে, টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড। অতএব এ ইকুয়াল টু এই দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা ফোর্সের মান হিসাব করতে পারি, কারণ ফোর্স সমান কি জানি? এম এর মান কত দেওয়া আছে? 40 কেজি, আর এ হচ্ছে 7.5। আচ্ছা এটা হিসাব করি, 40 গুণন 7.5, এটা আসে হচ্ছে 300। তাহলে 300 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবার পরের পার্টটা আর একটা হচ্ছে জানতে চাইছে যে 4 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। ধরলাম আমরা কিন্তু ধরে নিচ্ছি যে 4 সেকেন্ড পর বস্তুটা সি বিন্দুতে পৌঁছাবে। এবং গেটটা লাগাতো এটা, এই মন 4 সেকেন্ড পর সি বিন্দুতে আসলে বস্তুটার গতিশক্তি কত হবে। তাহলে এখানকার বেগটা আমরা নির্ণয় করব। একদম শুরুর পজিশন থেকে 4 সেকেন্ডে আমরা ধরে নিয়েছি সি বিন্দুতে আসছে। তাহলে এই ডাটাগুলো যদি এখানে লিখি, যে দেখো বস্তু যখন শুরুতে এ পয়েন্টে ছিল তখন তার আদিবেগ কী ছিল? ইউ=0 ছিল। এবার কিন্তু ত্বরণের মান আমাদের জানা, ত্বরণ বের করছি 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে হচ্ছে শেষ বেগ ভি প্রাইম, এটা কত? এটা আমাদের বের করতে হবে। এটা বের করতে পারলে আমাদের কাজ শেষ, গতিশক্তি বের করতে পারবো। টি এর মান হলো 4 সেকেন্ড। তাহলে শেষ বেগ ভি প্রাইম ইকুয়াল টু কী হয়? 0 প্লাস এটি। এর মান কত? 7.5 এবং টি এর মান হচ্ছে এখানে 4। ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে না? হ্যাঁ, যেটা আসবে অত মিটার পার সেকেন্ড। 7 15 15 30, তাহলে এটা হবে 30 মিটার পার সেকেন্ড। আর গতিশক্তি কত হবে তাহলে? 4 সেকেন্ড পর এখানে লিখতে পারি। সুতরাং 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। হাফ বসালাম, এর মান মনে হয় 40 ছিল, তাই না? হ্যাঁ 40, ভি এর মান তো বের করছি 30-এর উপরে স্কোয়ার। এখানে 20 গুণন, এটা গুণ করলে হবে কত? 30 30, 3 3 9, তারপর 2 শূন্য, তাহলে 9 2 18 আর 3 শূন্য থাকবে। এটা হলো গতিশক্তি, তাহলে জুল। এটার একটা অ্যান্সার। বস্তুটার ভর দিয়ে দিছে, এবার বলছে এটাকে ভূমি থেকে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করছে, বস্তুটা 8 সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফিরে এলো, এটুকু বলে দিছে।
8 সেকেন্ড পর। তার মানে এটা যদি ভূমি হয় বস্তুটাকে এখানে ফেলে দিচ্ছে 8 সেকেন্ড পর আবার ভূমিতে ফিরে আসছে। এখন জিজ্ঞেস করছে এই যে নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি কত, বিভব শক্তি কত, আর নিক্ষেপের 2 সেকেন্ড পর গতিশক্তি বিভব শক্তি কত হবে। আচ্ছা ধীরে ধীরে ম্যাথটাকে আমরা সলভ করব। তাহলে প্রথমে ধরো, আচ্ছা ভূমিটাকে আমি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আগে ম্যাথটা বোঝার চেষ্টা করব, তারপরে সমাধান করব। এখান থেকে একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়েছে, বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে। তবে ধরলাম বস্তুটাকে ইউ বেগে নিক্ষেপ করছে, ফলে বস্তুটা এই যে উপরে আসছে, আস্তে 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 এই পয়েন্টে আবার নিচে চলে আসছে বস্তুটা। এখন কথা হলো এই বস্তুটা 8 সেকেন্ড পর, এই 8 সেকেন্ড পর কিন্তু আবার ভূমিতে ফিরে আসছে। বস্তুটা প্রথমে অর্ধেক সময় উপরে উঠছে এবং অর্ধেক সময় নিচে নামছে। তার মানে এখন যদি আমি এই বস্তুটার এ পয়েন্ট নিলাম এটা যে ভূমিতে, আর যখন সর্বোচ্চ অবস্থানে আসছে, সর্বোচ্চ অবস্থানে বস্তুটা যখন আসছে ওই পয়েন্টটাকে নিলাম হচ্ছে বি। তাহলে এখন দেখো তো এর থেকে বিতে আসতে কত সময় লাগছে, টি এর মান কত, সেই ক্ষেত্রে হবে হচ্ছে এ থেকে বিতে আসতে 4 সেকেন্ড। এখন জিজ্ঞেস করছে যে নিক্ষেপের মুহূর্তে আগে বের করি বিভব শক্তি কত, গতিশক্তি কত। ঠিক আছে, তাহলে এই নিক্ষেপের মুহূর্তে কত বিভব শক্তিটা আগে বের করে নেব আমরা। আচ্ছা এই পাশে করবো হচ্ছে নিক্ষেপের মুহূর্তে, এই পাশে নিক্ষেপের 2 সেকেন্ড পর, দুটা করবো। আচ্ছা দুইটা পার্ট করে নিলাম। তো চলো এখানে লিখি নিক্ষেপের মুহূর্তে। নিক্ষেপের মুহূর্তে মানে যেই মুহূর্তে ঠিক বস্তুটাকে নিক্ষেপ করছে সেখানে বস্তুটার বিভব শক্তি হিসাব করব। দেখো যখন বস্তুটাকে যেই মুহূর্তে নিক্ষেপ করছে তখন কিন্তু বস্তুটা ভূমিতেই ছিল, সেই ক্ষেত্রে কী ছিল, এইচ ইকুয়াল ছিল 0। তার মানে বিভব শক্তি ইউ ইকুয়াল কত হবে, এম জি ইন্টু 0, এম জি ইন্টু 0। তাহলে এটাকে নিক্ষেপের মুহূর্তে ইউ নট দ্বারা ডিনোট করলাম, তাহলে এন জি এটা আসবে কিন্তু 0, অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি 0। এখন নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি কে নট এটা সমান কত, তাহলে এটা হবে হাফ এম। আর যেই বেগে নিক্ষেপ করছে এটাকে আমরা বেগটা ধরছিলাম যে ইউ বেগে, এটাকে আমরা ভি নট ধরলাম, যে বস্তুটাকে ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে কি হবে, ভি নটের উপরে স্কোয়ার। এখন ভি নটের মানটা বের করতে হবে। ভি নটের মান কিভাবে বের করব, দেখো এই বেগটা হচ্ছে ভি নট যে মুহূর্তে নিক্ষেপ করছে, আর বস্তুটা যখন বি পয়েন্টে আসবে, আচ্ছা একটু নয়েজ আসতেছে, একটু ওয়েট করি। আচ্ছা তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার পর দেখো বেগ এই পয়েন্টে 0 হয়েছে, 0 হওয়ার পর আবার নিচের দিকে আসছে। এখন এই বিন্দুতে পয়েন্টে আমরা বেগটা জানি না, কিন্তু বি বিন্দুতে বেগ কিন্তু 0 হয়েছে এটা আমরা জানি। তাহলে বি বিন্দুতে ভ্যালোসিটি ধরে নিলাম ভি শেষ বেগ এটা সমান 0। তাহলে এই বিষয়টাকে যদি আমাদের টার্গেট কি, আমরা এই ভি নটটা বের করব, অর্থাৎ এই যে কত বেগে নিক্ষেপ করছে এটা বের করব। বস্তুটা এর থেকে যখন বি বিন্দুতে যায়, এর থেকে বি বিন্দুতে যায়, এ থেকে বিতে যাইতে সময় লাগে কত, 4 সেকেন্ড। টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। ভি নটের মানটা আমরা জানি না, আদি বেগের মান বের করব, কিন্তু বি পয়েন্টে যে বেগ এখানে কিন্তু বেগের মান হবে 0, এই যে এই পয়েন্টে কিন্তু বেগের মানটা 0 হবে। তাহলে শেষ বেগটা আমরা জানি ভি ইকুয়াল 0। আর এ থেকে বি বিন্দুতে এই খাড়া উপরে বস্তুটা ওঠার সময় অভিকর্ষ ত্বরণ কাজ কত করবে, কত অভিকর্ষ ত্বরণ জি এর মান, এখানে কিন্তু জি এর মান আছে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8, এই যে দেয়া আছে এখানে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে ভি নটের মানটা বের করতে হবে। তো আমরা জানি ভি শেষ বেগ ইকুয়াল আদি বেগ, অর্থাৎ ভি নট প্লাস, আচ্ছা এখানে কি প্লাস দিব নাকি মাইনাস, বস্তুটা এ বিন্দুর থেকে বি বিন্দুতে গেছে, দেখো বস্তুর সরণ উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, তার মানে জি এর মানটা মাইনাস হবে, এই যে জি এর দিক আর এটা হচ্ছে সরণের দিক। তাহলে এখানে মন্দন ঘটবে, অর্থাৎ দিতে হবে মাইনাস, তারপর হলো ভি সমান ইউ মাইনাস জিটি। আচ্ছা জি এর মান, এরপরে হচ্ছে টি, সবগুলো মান যদি বসাই তাহলে কিন্তু ভি নটের মানটা পাবো। ভি এর মানটা কি, ভি এর মান হচ্ছে 0, এরপরে ভি নটের মানটাই বের করবো আমরা। জি এর মান 9.8 আর টি এর মান 4, অর্থাৎ ভি নট ইকুয়াল শেষ বেগ যেটা হবে 9.8 গুণন 4 হবে, 28 মনে হয় সম্ভবত, 9.8 গুণন 4
না 39.2। এই যে 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে বস্তুর শুরুতে যে বেগ, এই বেগটা আমরা নির্ণয় করছি। তার মানে বস্তুর শুরুতে যে গতিশক্তি এটা আমরা বের করতে পারবো। তাহলে শুরুতে গতিশক্তি হবে, হাফ বসালাম, বস্তুর ভর কত, ভর কত দেওয়া আছে, বস্তুর ভর 2 কেজি, তাহলে হাফ ইন্টু 2, এরপর ভি এর উপরে স্কোয়ার, 39.2 তার উপরে স্কোয়ার, এই দুই কাটা। তাহলে এবার যদি ভি স্কোয়ারের মানটা বের করি, বস্তুর গতিশক্তি আসবে হচ্ছে 1536.64 জুল কে নট। দেখো দুইটা অ্যান্সার কিন্তু আমাদের বের হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে কি, বস্তুর বিভব শক্তিটা বের করছি শুরুতে নিক্ষেপের মুহূর্তে, সেটা 0, নিক্ষেপের মুহূর্তে বস্তুর গতিশক্তি সেটাও বের হয়েছে। এই যে এইটুকু অংশের কাজ কিন্তু শেষ। নিক্ষেপের মুহূর্তে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি দুটা বের করছে। এবার হিসাব করতে হবে হলো নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটার বিভব শক্তি কত, গতিশক্তি কত। তাহলে বিভব শক্তি নির্ণয়ের জন্য যেটা বের করতে হবে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় উঠছে, এইচ এর মানটা কত, তাহলে আমরা বিভব শক্তি বের করতে পারবো। আর গতিশক্তি নির্ণয়ের জন্য কি লাগবে, যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুর বেগটা কত হবে, এই বেগটা যদি বের করতে পারি তাহলে গতিশক্তিও বের হয়ে যাবে। তাহলে এখন বের করতে হবে যে 2 সেকেন্ড পর উচ্চতা কত বস্তুটার আর বেগটা কত হবে। তাহলে চলো প্রথমে উচ্চতা নির্ণয় করি। দ্বিতীয় পার্ট, এটাকে আলাদা করে নিই। এখান কিন্তু এই শুরুতে যে বেগ এটা কিন্তু বের করছি আমরা। শুরুতে বেগ হচ্ছে এটা, না বেগ কোনটা শুরুতে, এই যে এটা হচ্ছে শুরুতে বেগ, অর্থাৎ এই বেগে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ধরো যে বস্তুটা নিক্ষেপ করার পর 2 সেকেন্ড পর বস্তুটা ঠিক এই পয়েন্টে আসে, তাহলে এই উচ্চতা এইচ সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই উচ্চতা এইচ সমান কীভাবে বের করতে পারি, এইচ ইকুয়াল আমাদের জানা আছে, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি এর উপরে স্কোয়ার। যদি উচ্চতা নির্ণয় করতে পারি তাহলে নিক্ষেপের মুহূর্তে আমরা 2 সেকেন্ড পর বিভব শক্তিটা বের করতে পারবো। তো এখানে ইউ মানে হচ্ছে আদিবেগ, এই ইউ হচ্ছে আদিবেগ, এই আদিবেগ মানে এই যে ভি নটটা, আচ্ছা এক লাইন বেশি লিখি, তাহলে ইউ এখানে হচ্ছে ভি নট, এটা হচ্ছে টি, এরপরে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে কি কি মান দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এই ভি নটের মানটা আমরা হিসাব করছি, সেটা হলো 39.2 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার হবে না, এটা হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। একইভাবে এটা হবে মিটার পার সেকেন্ড। এরপরে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি এর মানটা বলে দিছে, টি এর মান কত, টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। এই সবগুলো যদি এখানে বসাই তাহলে 39.2 গুণন টি এর মান হচ্ছে 2 মাইনাস হাফ 9.8, 2 এর পর স্কোয়ার করলে হচ্ছে 4। তাহলে এই ইকুয়াল কত আসবে, এই পুরোটাকে ক্যালকুলেট করলে, পুরোটাকে ক্যালকুলেট করি, 39.2 গুণন 2 মাইনাস হাফ, এখানে তাহলে 2 দ্বারা কাটা যাবে, 2 গুণন 9.8, উচ্চতা আসে হলো 52.2, এইচ এর মান আসে হচ্ছে 52.8 মিটার। তাহলে বিভব শক্তি কত বের করতে পারবো, তাহলে কোন ক্ষেত্রে বিভব শক্তি, এটা হচ্ছে নিক্ষেপের 2 সেকেন্ড পর, নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি, এটাকে ইউ ধরলাম, আগেরটা ইউ নট ধরছিলাম, এটাকে ইউ ধরলাম। তাহলে এম জি এইচ, বস্তুর ভর ছিল হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8 আর এইচ এর মান হচ্ছে 52.8। এই সবগুলো যদি গুণ করে দেই
52.8 গুণন 19.6, দুটাকে একবারে গুণ দিয়ে দিলাম, তাহলে আসে হচ্ছে আচ্ছা এটা কি ভুল আসলো? 1034, আরেকবার চেক। এইচ এর মান 52.8, 39.2 গুণন হাফ 9.8 তারপর স্কোয়ার। আচ্ছা এইচ এর মানটা আরেকবার চেক করি। 39.2 গুণন 2 মাইনাস হাফ, হাফ দিয়ে 4কে গুণ করলে 2, তাহলে 2 গুণন 9.8। এখানে একটু ভুল হয়েছে, এটা হবে 58.8 হবে, এখানে একটু ভুল হয়েছে। এইচ এর মানটা হবে 58.8 মিটার, তাহলে এখানেও মিশে দিলাম। সুতরাং বিভব শক্তি আসবে হচ্ছে 58.8। আচ্ছা এটা গুণ হবে, তাহলে এবার যদি ক্যালকুলেট করি 9.8 গুণন 2 গুণন 58.8, বিভব শক্তি আসে হচ্ছে 1152.48 জুল। এবার হচ্ছে গতিশক্তি হিসাব করতে হবে। নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত? গতিশক্তি সেটাকে ধরলাম হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ এম ভি এর উপর স্কোয়ার। এই ভি বেগ হচ্ছে কোন বেগ? ভি বেগ হচ্ছে নিক্ষেপের পর অর্থাৎ এই বস্তুটা শুরুতে এখানে ছিল, 2 সেকেন্ড পর এই পজিশনে আসছে, এখানে বেগ ধরলাম ভি। এই ভিটা নির্ণয় করতে হবে। তাহলে চলো এটাকে আমি এই পাশে নির্ণয় করি। বেগটাকে এই বিন্দুটাকে দিলাম এ বি, এটাকে দিলাম হচ্ছে এ প্রাইম, এই বিন্দুটা এ প্রাইম। তাহলে বস্তুটা যখন এ থেকে এ প্রাইম বিন্দুতে আসছে, এ বিন্দুতে আদিবেগ ভি নট, আদিবেগ ছিল কি ভি নট। ভি নটের মান ছিল 39.2 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের মান জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি এর মান এই ক্ষেত্রে হচ্ছে 2 সেকেন্ড। বের করতে হবে এই বেগ ভি সমান কত। তাহলে ভি সমান শেষ বেগ সমান কি হবে? আদিবেগ ভি নট বা ইউ নট, যেহেতু মন্দন এখানে হবে উপরের দিকে যাচ্ছে, মানে অভিকর্ষ ত্বরণ আর সরণের দিক বিপরীত, তাই মাইনাস হবে। এরপর হচ্ছে জিটি। তাহলে ইউ নটের মানটা হলো 39.2 মাইনাস জি এর মান হচ্ছে 9.8, এখানে হচ্ছে 2। পুরো মান যদি বসাই তাহলে ভি এর মানটা আমরা পাবো। ভি এর মান হচ্ছে 2 সেকেন্ড পর বস্তুর কত বেগ হবে এটা নির্দেশ করতেছে। তাহলে 39.2 এখান থেকে বাদ যাবে হচ্ছে 9.8 গুণন 2, 19.6। বেগের মান আসে হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখন গতিশক্তিটা এখান থেকে বের করতে পারবো। এই হাফ বসালাম, বস্তুর ভর হচ্ছে 2 আর বেগের মান কত বার করছি? 19.6, 19.6 এরপরে স্কোয়ার। এটার উপরে যদি স্কোয়ার করি তাহলে গতিশক্তি আসে হচ্ছে 384.16 জুল। আচ্ছা এটা হচ্ছে বিভব শক্তি, এটা ছিল গতিশক্তি। তাহলে দেখো আমাদের কাজ শেষ। এই নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুর হলো বিভব শক্তি, এই যে এটা, গতিশক্তি হচ্ছে এটা। আর নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি একদম 0, আর নিক্ষেপের মুহূর্তে গতিশক্তিটা 11.1536। এই চারটাই হচ্ছে অ্যান্সার। পরে নিচে তোমরা এটাকে গুছিয়ে লিখতে পারো। আচ্ছা এবার হচ্ছে লাস্ট ম্যাথটা। 20 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে এম ভরের একটি টেনিস বল গড়িয়ে মাটিতে পড়ে। বলটি যখন ভূমি স্পর্শ করে তখন বেগ হয় এত। বলটি ছাদ ত্যাগ করার মুহূর্তে কত বেগ বাড়াচ্ছিল? আচ্ছা কোশ্চেনটা কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করি। ধরলাম এই যে এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি। এখন এখানে একটা দালান চিন্তা করলাম, এই যে ধরো এটা হচ্ছে দালান।
তো এই দালানের এখানে একটা বস্তু আছে, এই দালানের উচ্চতাটা বলে দিছে। দালানের উচ্চতা মানে হলো এই যে দূরত্বটা, এটা হলো এইচ এর মান দেওয়া আছে 20 মিটার, এইচ ইকুয়াল টু 20 মিটার। এই পজিশনকে চিন্তা করলাম এ, আর এই পজিশনটা হচ্ছে বি। এখন জানতে চাইছে যে এই বস্তুটা যখন বি বিন্দু থেকে এ বিন্দুতে আসে, একদম ভূমি স্পর্শ করবে, ঠিক ওই মুহূর্তে, ভূমি স্পর্শ করা নাই কিন্তু ভূমি স্পর্শ করবে, স্পর্শ করার একটু উপরে যখন আসে, তখন এই বস্তুটার একটা ভ্যালোসিটি হবে। এখানে কিন্তু এই বেগের মানটা বলে দিয়েছে, এই ভি এর মান হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। আর একটা জিনিস আমরা জানি, এখানে বলে দিয়েছে দালানের ছাদ থেকে টেনিস বল গড়িয়ে মাটিতে পড়ে, এই যে ছাদ থেকে গড়িয়ে পড়ছে, তার মানে এই পজিশনে বস্তুর বেগটা কত হবে? 0। এখানে বস্তুর বেগ, আদি বেগ ইউ এর মানটা কিন্তু 0, আর শেষ বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। এখন জানতে চাইছে বলটি ছাদ ত্যাগ করার মুহূর্তে কত বেগে গড়াচ্ছিল। আচ্ছা, তাহলে এখানে একটু ভুল হয়েছে, এই ইউ এর মানটা 0 হবে না, কারণ দেখো এখানে বলে দিছে যে বলটা ছাদ ত্যাগ করার মুহূর্তে, মানে এইদিকে এই অবস্থাতে বি অবস্থানে বলটা ঘুরে আসবে, অর্থাৎ বলের একটা বেগ থাকবে, বলটি ছাদ ত্যাগ করার মুহূর্তে কত বেগে গড়াচ্ছিল, তার মানে এই মানটা 0 না, এটা বলেই দিয়েছে। তাহলে এটা আর আমরা 0 লিখতে পারবো না, আমরা এই ভি এই পজিশনে এখানেও একটা বেগ আছে, সেটা ধরে নিলাম ইউ, আদি বেগ। এই ইউ এর মানটা এখন বের করতে হবে, ইউ এর মানটা কত এটা বের করতে হবে। আর যাই হোক, এখানে হলো অভিকর্ষ ত্বরণ জি বিদ্যমান, জি এর মান কত? জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা সংরক্ষণশীল বল, তার মানে এই বস্তুর এই বি থেকে এ পয়েন্টে আসার যে গতিপথ, এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতেই, এই প্রত্যেকটা বিন্দুতেই কী হবে? গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, এটা কিন্তু একটা ধ্রুব হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এখন করব কি, বি বিন্দুতে ধরে নিব, বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি হচ্ছে ইউবি, আর গতিশক্তি ধরলাম কেবি। একইভাবে এ বিন্দুতে বস্তুটার বিভব শক্তি ধরলাম ইউএ, আর গতিশক্তিকে কে ধরলাম। তাহলে এখন যদি আমরা যান্ত্রিক সূত্র নিত্যতা অ্যাপ্লাই করি, এখানে যদি যান্ত্রিক সূত্র নিত্যতার সূত্রটা অ্যাপ্লাই করি, যান্ত্রিক শক্তির নিত্যতা অনুযায়ী কি লিখতে পারি আমরা? ইউবি যোগ কেবি ইকুয়াল ইউএ যোগ কে, এ লাইনটা লেখা যায়। তাহলে এখানে মানগুলো বসাবো, সব শেষে আমরা কি বের করব? আমরা এখান থেকে বের করব এই আদিবেগ ইউ এর মানটা কত, এটা বের করতে হবে, আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই। বিভব শক্তি কত হবে? ইউবি, বিভব শক্তি হবে এম জি উচ্চতা এইচ প্লাস কেবি, এটা হবে হাফ এম বি বিন্দুতে বেগটা ধরছি কত? ইউ, বি বিন্দুতে বেগ যেহেতু ইউ ধরছি, তাহলে এখানে ইউ স্কোয়ার দিতে হবে, ইউ স্কোয়ার। এ বিন্দুতে বিভব শক্তি কত? এটা কিন্তু 0, এই যে এ বিন্দুতে ভূমি থেকে উচ্চতা 0, তাই বিভব শক্তিটা 0 বসালাম একদম। গতিশক্তি কত হবে? সেটা হবে হাফ এম ভি এর উপরে স্কোয়ার। এবার চলো উভয় পার্শ্ব থেকে এম কমন নিই, তাহলে এই পাশ থেকে যদি এম কমন নিই, এখানে থাকে জিএইচ প্লাস এখানে থাকবে হাফ ইউ স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে হাফ ভি স্কোয়ার, আর এই পাশে লিখলাম এম। তাহলে উভয় পার্শ্ব থেকে এম কাটা দিলাম, এই এম কাটা গেল। এখান থেকে এখন আমরা বের করব হচ্ছে এই হাফ ইউ স্কোয়ারের মানটা, তাহলে এটাকে এক পাশে রেখে বাকিগুলো অপর পাশে পাঠাই দিই। হাফ ইউ স্কোয়ার ইকুয়াল হাফ ভি স্কোয়ার মাইনাস জিএইচ। তাহলে এবার হচ্ছে হাফটাকেও পাঠাই দিই ওই পাশে, 2 উপরে দিকে গেলে গুণ হবে, ভি স্কোয়ার মাইনাস 2GH। ভি হচ্ছে শেষ বেগ, এই শেষ বেগের মান কিন্তু আমাদের জানা, বলে দিছে। ভি এর মানটা হচ্ছে 22 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর মান বসাই 22
তারপরে স্কোয়ার মাইনাস 2, জি এর মান হলো 9.8, আর এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান হচ্ছে 20 মিটার। এইচ এর মান হচ্ছে 20 মিটার। এই সবগুলো যদি গুণ করে দিই, আচ্ছা এটা কিন্তু গুণ, পুরোটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখি। 22-এর উপরে স্কোয়ার মাইনাস হলো 2 গুণন 9.8 গুণন 20, 2 গুণন 9.8 গুণন 20, এটা আসে হচ্ছে 92। এটাকে যদি রুট করে দেই, ইউ ইকুয়াল টু রুট ওভার 92 ইকুয়াল, তাহলে এই আদিবেগের মান আসে হচ্ছে 9.59 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। তারা এই এই বলটা কত বেগে গড়াচ্ছিল? এই বলটা হচ্ছে ইউ এর মান, এটা হচ্ছে 9.58, 9.59 বেগে বস্তুটা কিন্তু এখানে গড়াচ্ছিল। এই পজিশনে বস্তুর একটা বেগ ছিল 9.59, একদম খাড়া নিচের দিকেই বেগটা ছিল। এটাই হবে আনসার।